আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের টপিক হচ্ছে ঘাস ফড়িং। এটা এইচএসসি ফার্স্ট ইয়ারে তোমাদেরকে সাধারণত পড়ানো হয় এবং এটা নিয়ে আমাদের বেশ অনেক ভুগতে হয়। তো প্রথম এটা আমাদের কাছে অনেক কঠিন লাগে, কারণ বিভিন্ন টার্মস আছে, বিভিন্ন ওয়ার্ড আছে যা আমরা বুঝি না এবং স্ট্রাকচারটাকে খুব ভালোভাবে দেখা হয় না। ফলে এটা পড়তে আমাদের অনীহা তৈরি হয় এবং দিন শেষে দেখা যায় আর পড়াই হয় না। পরবর্তীতে বছর শেষে আমরা পরীক্ষার মধ্যে অনেক খারাপ করি। সো আমি চেষ্টা করব যে এই ঘাস ফড়িং টপিকটা আমাদের বইতে যতটুকু আছে ততটুকু আমাদের খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার। আমি লেকচার সিরিজ তৈরি করতেছি অনেকগুলো, 10 থেকে 15 মিনিটের মতো হবে। সবগুলো যদি তোমরা দেখতে পারো তাহলে আশা করি এই টপিকের ওপর তোমাদের কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষা অ্যাডমিশন সব জায়গায় তোমরা ভালো করবে। সো চলো লেকচারটা শুরু করি। আমরা প্রায় সবাই চিনি, খেলার মাঠে অনেক সময় ঝোপঝাড়ের ভেতরে গাছপালার উপরে এদেরকে দেখা যায়। অনেক সময় এরা পঙ্গপাল হিসাবে একসাথে দল বেঁধে উড়ে বেড়ায়। আমরা সাধারণত পঙ্গপাল দেখি নাই, কিন্তু এটা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে যে ক্ষেতের ভেতরে এদেরকে দেখা যায়, সব ফসল টসল নষ্ট করে দিয়ে পালিয়ে যায়। এখন আমরা এটা সাধারণ পরিচিতিটা পড়ি। এটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। এটা হচ্ছে এর মস্তক অঞ্চল, তার পরবর্তীতে এই অঞ্চলটা রয়েছে এর বক্ষ অঞ্চল এবং শেষের দিকে এই লম্বাটে এই অঞ্চলটা হচ্ছে এর উদর অঞ্চল। অর্থাৎ এটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। একটা হলো মস্তক অঞ্চল বা মাথা, তারপর রয়েছে বক্ষ অঞ্চল এবং শেষে রয়েছে উদরের অঞ্চল। এখন এই মস্তক অঞ্চলের ভেতরে রয়েছে কী কী রয়েছে, এখানে দেখি অ্যান্টেনা রয়েছে, 2 জোড়া অ্যান্টেনা রয়েছে। তারপর এপাশে একটা রয়েছে পুঞ্জাকি, এর বিপরীত পাশে আরেকটা অর্থাৎ 1 জোড়া পুঞ্জাকি রয়েছে এবং এখানে মোটমাট 3টা ছোট ছোট এর সরলাক্ষী বা ওসিলি রয়েছে এবং এর নিচের দিকে রয়েছে কি মুখোপাঙ্গ রয়েছে, অর্থাৎ এর মুখটা বিভিন্ন উপাঙ্গে ভাগ করা, মুখোপাঙ্গ রয়েছে। তারপরে আমরা যদি এর বুকের অঞ্চলের দিকে যাই, এর বক্ষটাকে 3টা অঞ্চলে ভাগ করা যায়। এই অগ্রবক্ষ, মধ্যবক্ষ এবং আরেকটা হচ্ছে পশ্চাৎবক্ষ রয়েছে এর। এখানে প্রত্যেকটা অঞ্চল থেকেই এর পা বের হয়েছে। অগ্রবক্ষ থেকে 1 জোড়া পা, তারপর মধ্যবক্ষ থেকে আরেক জোড়া পা এবং পশ্চাৎবক্ষ থেকে সবচেয়ে বড় এবং মোটা সার্টোরিয়াল পা রয়েছে, যার সাহায্যে এটা লাফিয়ে লাফিয়ে চলে। সো মোটমাট এর 3 জোড়া পা রয়েছে। তারপর যদি আমরা এর উদরের দিকে আসি, এর উদরটা হচ্ছে 11টা খণ্ডে বিভক্ত। এই দেখা যাচ্ছে এই যে ছোট ছোট খণ্ড, এরকম মোটমাট টোটাল 11টা খণ্ড রয়েছে এর উদরে। আমরা সামনে এর সম্পর্কে আরও অনেক ডিটেলস পড়বো। আমি তোমাদেরকে একদম সাধারণ পরিচিতি বললাম, যেটা না জানলেই নয়, এটা না জানলে সামনে পড়া আরও অনেক কঠিন মনে হবে। পরবর্তী স্লাইডে আমি চলে যাচ্ছি। এখন হচ্ছে ঘাস ফড়িং এর শ্রেণী বিন্যাস। এই ঘাস ফড়িং পড়তে যাওয়ার আগে আমাদের অবশ্যই শ্রেণীবিন্যাসটা জানতে হবে। এই শ্রেণীবিন্যাস জানার কারণ হলো, ঘাস ফড়িং পড়ে আমরা এই ঘাস ফড়িং অন্যান্য যত প্রজাতি আছে সব প্রজাতি সম্পর্কে একটা আইডিয়া পাবো এবং জানতে পারবো। দেখা যায় ঘাস ফড়িংয়ের ফাইলাম হচ্ছে বা পর্ব হচ্ছে কি আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা মানে কি সন্ধিপদী, অর্থাৎ পাটা বিভিন্ন সন্ধিতে বিভক্ত। এই দেখো না, এই পাটা এই যে একটা ভাগ, আবার এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, অনেকগুলো ভাগ বা সন্ধিতে এটা বিভক্ত। তারপর রয়েছে কি এর কাইটে নির্মিত বহিঃকঙ্কাল রয়েছে, কি রয়েছে কাইটে নির্মিত বহিঃকঙ্কাল। এই ক্লাস হচ্ছে ইনসেক্টা, অর্থাৎ দেহ, মস্তক, বক্ষ এবং উদর এই 3টা অঞ্চলে বিভক্ত। এর সাব ক্লাস হচ্ছে টেরিকোটা বা ডানা বিশিষ্ট পতঙ্গ এবং অর্ডার হচ্ছে কি অর্থোপটেরা, অর্থাৎ ডানা রয়েছে 2 জোড়া এবং এর ফ্যামিলি হচ্ছে আর্কিটিডাই, অর্থাৎ খাটো অ্যান্টেনাযুক্ত, এবং আরেকটা গোত্র রয়েছে সেটা হচ্ছে লম্বা অ্যান্টেনাযুক্ত বা টেটিনিডাই, সামনে আমরা পাবো। জেনাস হচ্ছে পোয়েকিলোসেরাস এবং স্পেসিস হচ্ছে পোয়েকিলোসেরাস পিকটাস। সো আমরা অ্যান্সার করার ক্ষেত্রে খেয়াল রাখবো, আমরা যখন হাতে লিখবো এই পোয়েকিলোসেরাস পিকটাসের কী করবো, নিচে আমরা আন্ডারলাইন করে দেবো, না হলে মার্ক কেটে দেবে। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি এবং এটাতে কিছু সাধারণ কথাবার্তা লেখা আছে, এটা এমসিকিউতে আসতে পারে। এটা সৃজনশীলের ভিতরে অতটা ইম্পর্টেন্ট না, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই ঘাস ফড়িংটা কি এককভাবে বাস করতে পারে, আবার দলবদ্ধভাবে বাস করতে পারে। যারা দলবদ্ধভাবে বাস করে তাদেরকে কী বলে, পঙ্গপাল বলে। এবং এদের আকৃতি সাধারণত কেমন হয়, এটা হচ্ছে বাদামি আকৃতির হয় এবং মাঝারি আকৃতির হয়। তারপর এটা সাধারণত বেশিরভাগ থাকে কোথায়, গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদেরকে দেখা যায় এবং এই পঙ্গপালরা কী করে, এই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে শস্যক্ষেত্রের সব শস্য টস্য নষ্ট করে দেয় এবং খাদ্যাভাব তৈরি করে। পৃথিবীতে মোট ঘাস ফড়িং রয়েছে কত, প্রায় 20,000 ধরনের ঘাস ফড়িং রয়েছে এবং বাংলাদেশে রয়েছে কয়টি, বাংলাদেশে মাত্র 20টি প্রজাতির এই ঘাস ফড়িং দেখা যায়। এই ঘাস ফড়িংয়ের
কে অ্যান্টেনার দিক দিয়ে দুইটা অঞ্চল মানে দুইটা বিভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লম্বা অ্যান্টেনাযুক্ত গোত্র, বাট সেটা হচ্ছে টেটিনিডাই গোত্র, এবং আরেকটা হচ্ছে খাটো অ্যান্টেনাযুক্ত আর্কিডিডাই গোত্র। এবং আমাদের এই পোইকিলোসেরাস পিকটাস ঘাসফড়িংটা কি আর্কিডিডাই বা খাটো অ্যান্টেনাযুক্ত গোত্রের অন্তর্ভুক্ত। এবার আমরা এর বাসস্থান সম্পর্কে জানবো। এটা সাধারণত ঘাসফড়িং সকল জায়গায় বাস করতে পারে, সেটা মরুভূমি হোক, তৃণভূমি হোক বা চারণভূমি হোক, সাধারণ মাঠ হোক, সব জায়গায় এটা থাকতে পারে। এবং এই সবচেয়ে কম বাস করে কোথায়? কম বাস করে যেখানে পানি রয়েছে বেশি, এই স্বাদু পানির অঞ্চল, ম্যানগ্রোভ, জলাশয়, এইসব জায়গায় এরা কম বাস করে। এবং এদের সবচাইতে ফেভারিট জায়গা কোনটা? এদের সবচাইতে ফেভারিট জায়গা হচ্ছে কি নিচু বসতি। ব্ল্যাক কালার হয়ে গেল। এই সবচেয়ে ফেভারিট জায়গা হচ্ছে নিচু বসতি। তার পরবর্তীতে আমরা এর খাদ্যাভ্যাস সম্পর্কে জানবো। এই ঘাসফড়িং এরা কী কী খায়? সাধারণত ছোটো থেকে বড় ঘাসফড়িং সবাই কী খায়? উদ্ভিদ খায়, নরম নরম উদ্ভিদ খায়। সো যখন এটা প্রথম জন্ম মানে প্রথম নিম্ফ দশায় পরিণত হয় বা ডিম ফোটার পরবর্তীতে যে দশা, কী করে যে খাবারটা সহজে পচে, যে ঘাসটা একদমই নরম, সেই ঘাসের শাখা প্রশাখা এটা খেয়ে থাকে। আর দ্বিতীয়বার খোলস মোচনের পর এটা উদ্ভিজ্জ খাবার মানে এই আগের থেকে একটু শক্ত, সেই খাবারটা খায়। এবং যখন এটা তরুণ ঘাসফড়িং হয়, মানে এখনও পরিপূর্ণ হয় নাই, পূর্ণাঙ্গের একদম কাছাকাছি, তখন এটা ডিফারেন্ট টাইপসের উদ্ভিদ খেয়ে থাকে। আর বেশিরভাগ ঘাসফড়িং কী করে? বিভিন্ন প্রকার উদ্ভিদ খায়, বিভিন্ন প্রকার উদ্ভিদের পাতা টাতা খায়, ডালপালা, নরম নরম জিনিস খায়। আর কিন্তু কিছু স্পেশাল প্রজাতির ঘাসফড়িং রয়েছে, তারা কী করে? এই দু একটি প্রজাতির এই ঘাসফড়িংগুলো কী করে? নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদ খায়, অর্থাৎ সব প্রজাতির উদ্ভিদ এরা খেতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদগুলোই এরা গ্রহণ করে খাবার হিসাবে। এবার আমরা এর বাহ্যিক অঙ্গসংস্থান নিয়ে জানবো। তা ঘাসফড়িংটাকে বাইরের দিক থেকে এটা কেমন দেখা যায়? এটা ঘাসফড়িংটা কেমন? ঘাসফড়িংটা হচ্ছে সাধারণত এই লম্বা এবং সরু আকৃতির, এবং কি সিলিন্ডার বা নলাকার বা বেলুনাকার ধরনের। এবং এটা কি এই ঘাসফড়িংটা কেমন? ঘাসফড়িংটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। অর্থাৎ কি এর মাঝখান দিয়ে যদি আমরা একটা রেখা টানি, এই উভয় পাশেই কি সমান সমান অংশ থাকবে, অর্থাৎ তিনটা তিনটা করে পা থাকবে, দুটো করে ডানা থাকবে। তারপরে কি এর যে দুইটা পুঞ্জাক্ষী রয়েছে দুই পাশে ভাগ হয়ে যাবে। এটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম। এই ঘাসফড়িংয়ের যে রং রয়েছে, এই রংটা নিয়ে আমরা জানি। প্রথমে জেনে নিই আমরা যেটা পড়লাম, যে পোইকিলোসেরাস পিকটাস ঘাসফড়িং এইটা কি কেমন কেমন রঙের হয়? এটা হচ্ছে উজ্জ্বল নীল হলুদ বর্ণের। এবং আরেকটা হচ্ছে ঘাসফড়িং কোন বর্ণের? হলদে সবুজ। এর ভেতরে কি থাকে? বাদামি বর্ণের ডোরাকাটা। বাঘের ভেতর যেমন আমরা কালো বর্ণের ডোরাকাটা দাগ দেখা যায়, ঠিক তেমনি এই হলুদ সবুজ ঘাসফড়িংয়ের ভেতর বাদামি বর্ণের ডোরাকাটা বা ফোটা ফোটা দাগ টাগ দেখা যায়। এখন উভয় অঞ্চল দেখো, উভয় ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কমন জিনিসটা কি? হলুদ। এটাতেও হলুদ রয়েছে, এটাতেও হলুদ রয়েছে। তো আমাদের এখানে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা কি সবুজ এবং নীল এই দুটো মনে রাখবো। এখন যদি আসে যে পোইকিলোসেরাস পিকটাস, এই ঘাসফড়িংয়ের বর্ণটা কেমন, তো আমরা নীল দিয়ে মনে রাখবো যে নীল হলুদ বর্ণের। এবং এই নীলটা মনে রাখার জন্য একটা আমরা ট্রিক্স মনে রাখতে পারি, যে বাংলাদেশের যে পুলিশ রয়েছে, এই পুলিশের যে ড্রেস রয়েছে, এই ড্রেসটা কিন্তু দেখবা নীল কালারের। কোন ধরনের? নীল কালারের। আর এই নীলটা মনে রাখবা কি এই পোইকিলোসেরাস পিকটাস। নীল মানে নীল দিয়ে মনে রাখবা যে এটা হচ্ছে নীল বর্ণের। এবং নীল ফর কি? বাংলাদেশের পুলিশের ড্রেস, সে পুলিশের ড্রেস নীল, এবং নীল দিয়ে নীলাভ সবুজ মানে নীল হলুদ ঘাসফড়িং। তার আমরা শেষের দিকে চলে এসেছি, এটা হচ্ছে লাস্ট স্লাইড। এই স্লাইডে আমরা ঘাসফড়িংয়ের আবরণ নিয়ে জানবো। এই ঘাসফড়িংয়ের যে বাইরের দিকে একটা আবরণ রয়েছে, এই আবরণটা হচ্ছে কিউটিকলের আবরণ। কিউটিকলটা কি? কিউটিকল হচ্ছে কিউটিন নির্মিত পদার্থ দ্বারা তৈরি। এবং এই কিউটিনটা কোথা থেকে আসে? এর এর যে হাইপোডার্মিস রয়েছে, সেই হাইপোডার্মিস থেকে এই কিউটিন নিঃসৃত হয়, এবং এই কিউটিনগুলো জমা হয়ে এই কিউটিকল আবরণ তৈরি করে। এবং যেটা কি হয়, এটা এর সারা দেহে বহিঃকঙ্কাল হিসাবে থাকে। এবং এটা আমরা দেখি যে এই খণ্ডগুলো রয়েছে ঘাসফড়িংয়ের, যে অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ যে রয়েছে, এইসব অঞ্চল, প্রত্যেকটা অঞ্চল কি এই কিউটিকল আবরণে আবৃত। এবং এইসব আবরণের দুটো আবরণের মাঝখানে কি রয়েছে? দুটো আবরণের মাঝখানে সূচার নামক একটা পাতলা পর্দা রয়েছে। সূচার নামক একটা পর্দা রয়েছে। এই সূচার পর্দা থাকার কারণে কি হয়? খণ্ডগুলো সহজভাবে নাড়াচাড়া করতে পারে। আর এই কিউটিকলের নিচে কি রয়েছে? কিউটিকলের নিচে এই যেমন এটা কিউটিকল যদি আবরণ হয়, ধরি এটা আমার হচ্ছে এটা ঘাসফড়িং, এটা হচ্ছে কিউটিকলের সেই আবরণ। এই কিউটিকল আবরণের নিচের দিক দিয়ে মনে করো বিভিন্ন প্রকার রঞ্জক পদার্থ থাকে। হলুদ রঞ্জক থাকলে সেটা হলুদ বর্ণের হবে, সবুজ রঞ্জক পদার্থ থাকলে সবুজ ঘাসফড়িং হবে। এটাই স্লাইডটা তোমরা ভালোভাবে একবার স্ক্রিনশট নিয়ে
খাতায় নোট করবা এবং বারবার পড়বা, আশা করি হয়ে যাবে। আর তেমন কঠিন কিছু এখানে বলা নেই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের সকলকে এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো, বা পরবর্তীতে কী কী নতুন জিনিস আনা যায় ভিডিও কোয়ালিটি সম্পর্কে বা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে আমাকে জানাবা। তোমার সকল বন্ধুদেরকে ভিডিওটা দিবা এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। আসসালামু আলাইকুম।